আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাজির হলাম 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ইতিহাস বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে, যার সপ্তাহ হচ্ছে ষষ্ঠ সপ্তাহ, অর্থাৎ লাস্ট যে অ্যাসাইনমেন্টটি প্রকাশ করেছে। অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 1, অধ্যায় নম্বর হচ্ছে প্রথম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। মূল অ্যাসাইনমেন্টের যেটি প্রশ্ন সেটি হচ্ছে ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম পর্যালোচনা। এরপর নির্দেশনাটি আমরা খেয়াল করব। 1 নম্বরে রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন বর্ণনা, 2 নম্বরে রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রমের বর্ণনা, 3 নম্বরে রয়েছে বক্সারের যুদ্ধের বর্ণনা, তারপরে রয়েছে দেওয়ানি ও দ্বৈত শাসনের প্রভাব, এরপরে রয়েছে আধিপত্যের ফলাফল বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা উত্তরে চলে যাব। ক নম্বরে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের বর্ণনা। তো আমি ধীরে ধীরে টেনে যাব, তোমরা জাস্ট একটু করে পড়ে নেবে এবং স্ক্রিনশটটি দিয়ে নেবে, আর প্রয়োজন হলে তোমরা থামিয়ে থামিয়ে দেখে দেখে এটিকে লিখে নেবে। আমি জাস্ট আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, তোমরা পড়ে নেবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তী ভিডিওটি তুমি সবার আগে পেয়ে যাও, এবং সাথে সাথে অল বাটনে ক্লিক করে রাখবে, অর্থাৎ অল করে রাখবে, যেন সবার আগে আমার ভিডিওটি তোমার মোবাইল ফোনে চলে যায়। এরপরে আসো দ্বিতীয় পেজে, তোমরা জাস্ট লিখে নিবে। স্ক্রিনশট দিতে বলে সব থেকে ভালো। দেখো নিচের দিকে লেখা রয়েছে 1858 সালে কোম্পানি বিলুপ্ত ঘোষণা করে ব্রিটিশ সরকার ভারত শাসনের দায়িত্ব সরাসরি গ্রহণ করে। এরপরে আমরা সামনের দিকে যাব, পরে খ নম্বরে আসব। ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম। ভারতে অনেক কম সময়ের ব্যবধানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব বিস্তারের অনেক বড় একটা কারণ ছিল 18 শতকে মুঘল সম্রাটের আকস্মিক পতন। এরপরে নিচের দিকে আসো, ধীরে ধীরে আমি এগোচ্ছি। দেখো নিচের দিকে যে তার থেকে কয়েক গুণ পরিমাণ বেশি লুট করেছেন নাদির শাহ একাই, তাও আবার মাত্র কয়েক দফা আক্রমণে। এরপরে আমরা সামনের দিকে এগোবো, তোমরা সুন্দর করে এটিকে লিখে নিবে। সামনের দিকে এগোচ্ছে। কয়েক দফা আক্রমণের পরে আসো গ নাম্বার, বক্সার যুদ্ধের তাৎপর্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনশট দিয়ে নিবে। মীর কাসিম অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা ও শেষ মোগল সম্রাট শাহ আলম সাথে মৈত্রীর সম্পর্ক গড়ে তোলেন। 1764 সালের 22শে অক্টোবর তাদের সম্মিলিত সৈন্যবাহিনীর সাথে বক্সার নামক স্থানে ইংরেজ সৈন্যদের ঘোরতর যুদ্ধ হয়। বক্সারের যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে। পরে নিচের দিকে তোমরা চলে আসছি, নিচের দিকে চলে আসবে।
পরে নিচের লাইনটা আমি পড়ছি, তারা ইংরেজদের সাথে ষড়যন্ত্রে মেতে থাকতো, জমিদাররা নিয়মিত খাজনা দিত। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমি পরের পেজে যাচ্ছি। খাজনা দিত না। তাছাড়া বক্সারের যুদ্ধে অযোধ্যার নবাবের মন্ত্রী মহারাজ বেনি বাহাদুর পলাশির যুদ্ধে মীর জাফর জগৎ শ্রেষ্ঠদের মতোই বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের সাহায্য করে। সম্রাটের দেওয়ান সেতাব রায়ও কূট কৌশল অবলম্বন করে ইংরেজদের সাফল্যের পথ সহজ করে দিয়েছিল। তৃতীয় মীর কাসেমের গোলন্দাজ বাহিনীর শীর্ষ কর্মকর্তা মরকা ও আরাটন দুজনই আর্মেনিয়ান খ্রিস্টান ছিল। তারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে বিশ্বস্ততার পরিচয় দেয়নি। সামরিক শিক্ষা ও অভিজ্ঞতার নবাবের সৈন্যরা ইংরেজ সৈন্যদের সমান ছিল না। রণকৌশল ও আধুনিক অস্ত্রশস্ত্রের ইংরেজদের শ্রেষ্ঠত্ব ছিল। নবাবের অনিয়ন্ত্রিত সৈন্যরা স্বভাবতই সুনিয়ন্ত্রিত ইংরেজ সৈন্যদের সাথে ভালো দক্ষতার পরিচয় দিতে পারেনি। সর্বোপরি বিশ্বাসঘাতকতা চারদিক থেকে নবাবকে ঘিরে ধরেছিল। তাই পলাশির মতো বক্সারের যুদ্ধেও বিশ্বাসঘাতকতার জয় হয়ে থাকে। এরপর আমরা আসবো ঘ নাম্বারে, চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠায় দেওয়ানি ও দ্বৈত শাসন। তোমরা লিখে নিবে খুব সুন্দর করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি বাজিয়ে রাখবে যেন পরবর্তী ভিডিওটি সবার আগে পেয়ে যাও। আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবে। বিহার উড়িষ্যা দেওয়ানি অধিকার প্রদান করেন। বাংলা তথা ভারতের প্রশাসনিক ব্যবস্থা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বৈধতা প্রতিষ্ঠিত হয়। এর ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে উন্নত হয়। এছাড়াও দ্বৈত শাসনের সূচনা হয়। কোম্পানির দেওয়ানি লাভের ফলে 1765 খ্রিস্টাব্দে বাংলা দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা হয়েছিল। এই ব্যবস্থায় নবাবের হাতে ছিল নিজামত ও রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, আর কোম্পানির হাতে ছিল দেওয়ানি বা রাজার আদায় সংক্রান্ত অধিকার। বাস্তবে নবাবের ছিল ক্ষমতার হীন দায়িত্ব, অপরপক্ষে কোম্পানির ছিল দায়িত্বহীন ক্ষমতা। বাংলায় কোম্পানির আর্থিক শাসন চরম আকার ধারণ করেছিল। রাজস্ব আদায় হয়েছিল 1764 থেকে 1765 খ্রিস্টাব্দে। রাজস্ব আদায় হয়েছিল 1,13,00,000 টাকা এবং 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর কোম্পানির আদায় করেছিলেন 2 লক্ষ টাকা সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা সামনের দিকে যাব। এরপর আমরা আসব আর্থসামাজিক ও রাজনৈতিক ফলাফল। বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম বছরের শাসনে কুখ্যাতি অর্জন করে। কোম্পানির দ্বৈত নীতি এবং কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের সীমাহীন দুর্নীতির কারণে বাংলায় দুর্ভিক্ষ সৃষ্টি হয়। এছাড়া ভারতের বিশাল জনগোষ্ঠীর বাস্তবধর্মী সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সংগঠনের কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাম্রাজ্যবাদী। তোমরা সুন্দর করে পড়ে নিবে। কোম্পানির ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টের হাতে নেওয়ার প্রথম পদক্ষেপ ছিল। পরে আমরা পরের পেজে চলে যাচ্ছি। এদিকে কোম্পানির নিয়ন্ত্রণ কমে যাওয়ার দারুণ এবং অন্যদিকে কর্মচারীদের থেকে তোমরা সুন্দর করে পড়ে নেবে। সুন্দর করে তোমরা পড়ে নেবে। জাস্ট সামনের দিকে এগোচ্ছি ধীরে ধীরে।
যা মেটাতে গিয়ে কোম্পানির লাভের পরিমাণ একেবারেই তলানির দিকে যেতে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা পরের পেজে যাব। ভারতীয় উপমহাদেশের জনগণ শুরু থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে মোটা দাগে বড় কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নিয়েছিলেন, কিন্তু কোম্পানির এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের উপর একের পর এক অন্যায় নীতির বোঝা চাপিয়ে দিয়েছে। এক সময় কোম্পানির শাসনের প্রতি অসন্তোষ বাড়তে বাড়তে আগুনে রূপ নেয়, যার ফলস্বরূপ 1757 সালে সিপাহী বিদ্রোহের ঘটনা ঘটে। শেষ পর্যন্ত অবশ্য সিপাহী বিদ্রোহ সফল হয়নি, কিন্তু এই ঘটনা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টে ইস্ট ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়। এই আইনের মাধ্যমে ভারতের শাসনভার সরাসরি রানীর হাতে চলে যায়। 1858 সালে আইন পাস হলেও ভারতীয় উপমহাদেশ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিদায় ঘটে 1874 সালে। এরূপ তল্পাসহ তারা চীনের দিকে চলে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ছিল এটি প্রশ্নের উত্তর। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল বাটনটি বাজিয়ে রাখবে, লাইক কমেন্ট করতে ভুলবে না। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।